আমি ডিভোর্সি, এই কথাটা যেন আমার কপালে লেখা থাকে। তাই তো সবাই যখন আমাকে দেখে তখন সবাই বলে এই মেয়েটা ডিভোর্সি। একটা ডিভোর্সি মেয়ের জীবনে যে কত কিছু চলে, কত কিছুই তাকে সহ্য করতে হয়। সমাজ তো দূরের কথা, নিজের পরিবারও তাকে এক ফোঁটা মূল্য দেয় না। আর সাথে যদি একটা সন্তান থাকে তাহলে তো কথাই নেই, কত জনের কত কথাই না শুনতে হয়। কিন্তু একটা মেয়েকেই কোনোভাবে ইচ্ছে করেই নিজের সংসারটা ছেড়ে চলে আসে বা নিজের সন্তানের জীবনটা নষ্ট করে দিতে পারে? না, কোনো মায়ে এটা পারে না, বা কোনো একটা মেয়েও পারে না। আমিও পারিনি, কিন্তু আমি আমার ভাগ্যর কাছে হেরে গেছি। মানুষ আমাকে বাধ্য করেছে এই ডিভোর্সটা দিতে। আমার স্বামী চেয়েছিল আমি যেন তাকে একটা ভালো জীবন দেই। জানি না কি ভুল করেছিলাম। আমরা দুজনে বিয়ে করেছিলাম ভালোবেসে। আমার মা বাবা এই বিয়েতে রাজি ছিল না। ওর মা বাবাও প্রথমে রাজি না থাকলে পরে কিন্তু রাজি হয়ে গিয়েছিল। আমাদের পারিবারিক অবস্থা খুবই ভালো। আমার বাবা মা দুজনেই চাকরি করে গভর্নমেন্টে। তাই আমাকে চেয়েছিল ভালো জায়গায় বিয়ে দিতে, কারণ আমি তাদের একমাত্র মেয়ে। আমার দুটো ভাইও আছে, কিন্তু না, ছোট থেকেই আমার ওই কাজটা করতো না মনে, যে আমি বড় লোকের মেয়ে, আমাকে বড় কাউকে বিয়ে করতে হবে। আমি শুধু একটা মনের মতো ছেলেকে খুঁজেছিলাম। আমি যখন অনার্সে পড়ি তখন কলেজের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, খুবই ভালো লেগেছিল। তার ব্যবহার, আচার আচরণ, সে যেভাবে আমাকে টেক কেয়ার করতো, এই জিনিসগুলো না আমাকে খুব আকৃষ্ট করেছিল। তার জন্য আমিও তাকে মনটা দিয়ে ফেলেছিলাম। প্রপোজ কিন্তু সেই আমাকে আগে করেছিল। তারপর আমিও রাজি হয়ে যাই। এই ব্যাপারটা যখন আমার পরিবার জানতে পারে অনেক রেগে গিয়েছিল, কারণ আমাদের পরিবারের সাথে তাদের পরিবার যায় না। ভুলানোর জন্য আমি অনেকবার মার খেয়েছি, ছোট বড় সবার হাতে মার খেয়েছি, যেন আমি তাকে ভুলে যাই। কিন্তু না, আমি তাকে ভুলতে পারিনি। কিভাবে হোক আমি অনেক চেষ্টা করে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। একদিন তো আমাকে ঘরে আটকিয়ে রেখেছিল। এরপর ছেলেপক্ষ দেখতে আসছিল। ছেলেপক্ষ যাওয়ার পর ওই দিন রাতে আমি দোতলার জানালা ভেঙে ওড়না একটার পর একটা লাগিয়ে তার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। কোনো কিছুই একবারের জন্য ভাবিনি, তার হাতটা ধরে চলে গিয়েছিলাম। এরপর তাকে বিয়ে করি, সুন্দর একটা সংসার শুরু করেছিলাম তার সেই ছোট্ট মাটির ঘরটাতে। আমার মা বাবা আমাকে কোনোভাবেই ছাড়বে না, তার মধ্যে অনেক মানুষকে পাঠিয়ে দিয়েছিল আমাকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি যেতে চাইনি, বা আমি কখনোই যাব না আমার স্বামীর এই ঘরটা ছেড়ে। আমার মা অনেকবারই বলতো তুই এখানে থাকতে পারবি না, ওইখানে অনেক কষ্ট, এই কষ্ট তুই সহ্য করতে পারবি না। কিন্তু আমার সংসার, আমার স্বামী, এগুলো ছেড়ে আমি কখনোই যাব না। যেহেতু আমার মা বাবা আমাকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছিল, তারপর আমার স্বামীর নামে মামলা করে। সেখানেও আমি আদালতে গিয়ে বলেছিলাম আমার স্বামীর এখানে কোনো দোষ নেই, আমি নিজের ইচ্ছায় তার হাতটা ধরে গিয়েছিলাম। তখন আমার বয়স 18+, তাই আমার মা বাবাও তখন কিছুই করতে পারেনি। পরেই থেকে শুরু হয় আমার সংসার জীবন চলা। আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো। চাকরির সুবাদে সে ঢাকায় থাকতো। গ্রামে আমি, আমার শাশুড়ি, আমার ননদ, দুইটা দেবর থাকতাম। কিন্তু শাশুড়ির মাঝের 4-5 মাস ভালো ব্যবহার করলেও তারপর তার আসল চেহারা বের হয়ে যায়। তারা বুঝতে পেরেছিল যে আমি আমার স্বামীকে ছেড়ে কখনোই যাব না, তাই তাদের অত্যাচারটা দিন দিন বেড়েই গিয়েছিল। আমি কখনো কোনো কাজেই করিনি, কোনো কাপড়ও ধুতাম না, কিন্তু সেখানে গিয়ে সবার কাপড় আমাকে ধুইতে হতো, বাসার সব কাজ করতে হতো, রান্না বান্না। তারপরেও শাশুড়ির মুখে অনেক খারাপ খারাপ কথা শুনেছি। আমার স্বামীকে ফোন করে বলতো আমি খারাপ না, আমি নাকি মুখে মুখে তর্ক করি তাদের। এটা কিন্তু আসলেই সত্যি না। আমি মুখটা বুঝে সেখানে সংসার করে গিয়েছিলাম, কারণ এখানে আমি নিজের ইচ্ছে এসেছিলাম। আর কাউকে কিছু বলতে পারি না। আমার স্বামী ছিল মা ভক্ত, মা যেটাই বলতো সেটাই শুনতো। আগের সব কিছুই সে ভুলে গিয়েছিল। আগের মতো সে আমাকে এখন আর ভালোবাসে না। আমার সাথে কথা বলবে, তারপরেই তার মার সাথে কথা বলে। আমার সাথে কথার মিল আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য কয়েক মাস পর পরেই সে বাড়িতে আসতো। এসেই আগে মায়ের কাছে গিয়ে বসতো। একটু সময় যদি সে আমার সাথে কাটায় তখনই তার মা এসে আমাদের মাঝামাঝি অবস্থায় বসতো, মানে আমাদের কথায় উনিও কথা বলতো। একক সময় আমরা কখনোই কাটাতে পারতাম না। মা নাহলে বোন নাহলে দেবররা সব সময় আমাদের ঘরের মধ্যেই থাকতো। আমার স্বামীর সাথে যখনই আমি ভালোভাবে কথা বলতাম, একটু হাসাহাসি করতাম, এটা আমার শাশুড়ির কখনোই সহ্য হতো না। বাজার থেকে আসলে তার মায়ের কাছে যেত, তার মা কি খাবে না খাবে সেগুলো জিজ্ঞাসা করার জন্য, কিন্তু আমাকে বলে না। তখন না নিজেকে খুব অসহায় মনে হতো, যার জন্য আমি নিজের মা বাবা বাড়ি
সব কিছু ছেড়ে আসলাম, সেই মানুষটাও আমাকে বুঝলো না। আমার স্বামী যখন আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়, তখন আমার শাশুড়ি বারবার ফোন করে জিজ্ঞাসা করে, কই রে, তাড়াতাড়ি বাড়িতে আয়, অনেক কাজ আছে, বাড়ি তাড়াতাড়ি আয়। তখন আমার স্বামী আমাকে আর কোনো কিছুই না বলে তার মায়ের ডাকে বাড়িতে চলে আসে, আর ঘোরাও হয় না। এরপর তো আমার স্বামী সবাইকে জিজ্ঞাসা করে কার কোনটা প্রয়োজন। যেদিন যাবে তার 2 দিন আগেই সবাইকে জিজ্ঞাসা করে নেয় মার কোনটা প্রয়োজন, বোনের কোনটা প্রয়োজন, কিন্তু আমাকে একবারের জন্য বলে না আমার কিছু লাগবে কিনা। বাপের বাড়িতে আমার পোশাক প্রসাধনীর কোনো অভাবই ছিল না, আর সেই যে 2টা জামা নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে, এরপর যে আমাকে একটা নতুন জামা কিনে দিতে হবে এটাও আমার স্বামী ভুলে গিয়েছিল। যাই হোক, সব কিছুই তো আমার জন্যই হয়েছে। তারপর আমার স্বামী আবার চলে যায়, এর মধ্যে আমি কনসেপ্ট করি। কনসেপ্টের পুরোটা সময় আমি আমার মাকে অনেক মিস করেছিলাম, কারণ সেই সময়টা আমার শান্তি ছিল না। সবগুলো কাজ আমাকেই করতে হতো, রান্না করা থেকে সবার কাপড় চোপড় ধোয়া, বাড়ির A to Z সব কিছুই আমাকে দিয়ে করাতো। স্বামীরও কোনো সাপোর্ট পাইনি। এর মধ্যে একদিন আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, আমি ঘরেতে শুয়ে আছি, সব কাজ শেষ করেই শুয়েছিলাম, কিন্তু এটাও আমার শাশুড়ির সহ্য হয়নি, গিয়ে অনেক বকাবকি শুরু করলো। জমিদারের মেয়ে যদি জমিদারিই করবে তাহলে গরিব ঘরে বিয়ে করলে কেন? যদি আমার ছেলের সাথে সংসার করতে ইচ্ছে হয় তাহলে সব কাজ করতে হবে, এরকম শুয়ে পড়ে থাকলে হবে না। সেদিন আমি আমার শাশুড়িকে বলেছিলাম, মা আমাকে খুব খারাপ লাগতেছে, আপনি কি দেখতে পাচ্ছেন না আমাকে কতটা খারাপ লাগতেছে? আর এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার যখন শরীরটা একটু ভালো লাগবে তখন আমি নিজেই গিয়ে সব কাজ করব, আপনাকে করতে হবে না। আমি নাকি আমার শাশুড়ির মুখে মুখে কথা বলেছি, এটাকে নিয়ে তিলকে তাল করে দিল। এক পর্যায়ে আমার শাশুড়ি তো আমার গায়ে হাতও তুলেছিল, কিন্তু আমার স্বামীকে ফোন করে বলল যে আমি তার মায়ের গায়ে হাত তুলেছি। এটা শুনে আমার স্বামী তো আমাকে আর রাখবেই না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কি না কি বলল আমার স্বামী, আমাকে অনেক অপমান করলো। কিন্তু আমি তারপর তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমার দ্বারা এটা কখনোই সম্ভব না, আমি কখনোই তোমার মায়ের গায়ে হাত তুলিনি, এটা মিথ্যা। তখন বলল যে আমার মা কি মিথ্যাবাদী আর তুই সত্যবাদী? আমি এবার আসি, তারপর তোর ব্যবস্থা করব। এর মধ্যে আমার একটা মেয়ে সন্তান হয়, মেয়ে হয়েছে বলে আমার শাশুড়ি আমাকে অনেক কথাই শুনিয়েছিল। তারপর আমার স্বামী আসে আমার মেয়েকে দেখতে। আমার স্বামী তখন খুব ভালো ছিল, আমার আর আমার মেয়েকে অনেক ভালোবেসেছিল। তারপর এটাও আমার শাশুড়ির সহ্য হতো না, বাবা তার মেয়েকে ভালোবাসবে এটা নিয়েও আমার শাশুড়ির অনেক অভিযোগ ছিল। আমার স্বামী যাওয়ার কিছুদিন পর আমার শাশুড়ি আবার আমার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। আমার বলার মতো কেউ ছিল না, তার জন্য হয়তো বা এই সুযোগটা নিয়ে আমার শাশুড়ি সব সময় আমার সাথে লেগে থাকতো। একদিন আমার শ্বশুর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমার যাওয়ার কোথাও জায়গা নেই। আমার স্বামীকে বারবার ফোন করতেছি কিন্তু সে ধরতেছে না। তার আগেই আমার শাশুড়ি, আমার ননদ সবাই ফোন করে আমার নামে মিথ্যা মিথ্যা কথা বলেছে, এর জন্য আমার স্বামী আমার ফোনও ধরতেছে না। ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? যাওয়ার তো কোথাও নেই। মা বাবার কাছে যাব, তাদেরকে তো আমি আদালতে অনেক অপমান করেছি, কিভাবে তাদেরকে আমি মুখটা দেখাবো? তাই পাশের বাড়িতে 2 দিন ছিলাম। এই 2 দিন আমি আমার স্বামীকে অনেক ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার স্বামী একবারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি। তার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় আছি সেটাও জিজ্ঞাসা করেনি। 3 দিনের দিন সে বাড়িতে আসে, এসে যখন আমি আমার স্বামীর কাছে গেলাম সে আমাকেও অনেক মেরেছিল। আমার কোলে আমার ছোট্ট মেয়েটা ছিল, সে একবারও চিন্তা করলো না, আমাকে চুল ধরে অনেক টানলো, অনেক থাপড়, অনেক লাথি খেয়েছি। তারপর বলেছে যে তোর মতো মেয়ের এখানে জায়গা নেই, যা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোকে ডিভোর্স দিয়ে দেব। তুমি কোথায় যাও যাও, কয়েকদিন পরেই তোমার কাছে ডিভোর্সের লেটার যাবে। সেই দিন রাতে তাদের বাড়ির দরজায় আমি অনেক রাত পর্যন্ত ছিলাম, সবাই এসেছিল, বলেছিল যে আমাকে বাড়িতে নেওয়ার জন্য, কিন্তু আমার স্বামী শাশুড়ি সবাই বলেছিল আমাকে আর তাদের বাড়িতে ঢুকতে দিবে না, এটা বলে আমাকে বের করে দেয়। কতক্ষণ আর তাদের বাড়ির বারান্দায় বসে থাকবো? আমার মেয়েটাও ক্ষুধার যন্ত্রণায় অনেক কান্নাকাটি করেছিল। আমি যেহেতু খাচ্ছি না তার জন্য আমার মেয়েও তো দুধ খেতে পারতেছে না। তারপর মেয়েটাকে নিয়ে বের হয়ে পড়লাম, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারতেছি না। আত্মীয় স্বজনের বাড়িতে গেলে হয়তো বা কয়দিন থাকতে পারবো, তারপর তো আবার আমাকে অন্য কোনো জায়গায় থাকতে হবে। মেয়েটাকে রেখে যে চাকরি করব সেটাও পারবো না, মাত্র কয়েক মাসের বাচ্চা, তাকে রেখে কিভাবে আমি কি করব। ভাবতে ভাবতে আমি আমার মাকে ফোন দিলাম। মা তো প্রথমে আমার উপর অনেক রাগারাগি করেছিল,
যে আমাদের কথা তুই শুনলি না, এবার বুঝতে পারলি তো কি হলো, কিন্তু কি করব, অনেক কান্নাকাটি করে মাকে বললাম যে মা আমি আসতেছি। মাও তখন বলল তোর বাবা তো অনেক রাগ করবে। এরপর ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে যাই, সাথে কিন্তু কিছুই নিয়ে যাইনি, শুধু আমার মেয়ের পরনে যে জামাটা ছিল আর আমার পরনে যে থ্রি পিসটা ছিল সেটা পরেই গিয়েছিলাম। গিয়ে তো আমার দাদা আমার চাচারা অনেক বকাবকি করেছিল। আমার বাপের বাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই সবাই আমাকে অনেক বকেছিল যে এখন ভুল বুঝতে পারছিস, তোর যেখানে চোখ যায় সেখানে চলে যায়, এইখানে তোর কোনো জায়গা নেই। তারপর সবাই চুপ থাকার পর এই সবাই মানিয়ে নিতে 2-3 মাস সময় লেগেছিল। এর মধ্যে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। সে একবারও ভাবলো না যে তার মেয়েটা আমার কাছে, তার জন্য আমি সব কিছুই ছেড়ে গিয়েছিলাম। এরপর আমিও তাকে ডিভোর্স দিয়েছিলাম। আমার মেয়েটা যে তার কাছে আছে, একদিনের জন্য সে আমাকে ফোন করে না। বাবার বাড়িতে থাকা শুরু করলাম। এদিকে ভাইয়েরও তো বিয়ে হয়ে গিয়েছিল। আমি যে ওইখানে থাকি আমার মেয়ে সহ, এটা তাদের সহ্য হতো না। মা বাবার টাকা পয়সা থাকলেও ভাইয়ের বউ কখনোই এটা মেনে নিত না। এরপর যেখানে আমি যেতাম সবাই আমাকে বলতো এই মেয়েটার ডিভোর্স হয়ে গিয়েছে। মুখে মুখে না বললেও তাদের আকার ইশারায় সব কিছুই আমি বুঝতে পারি। এমনকি মাঝে মাঝে আমার মুখের সামনেও বলতো এত তাড়াতাড়ি এই মেয়েটা ডিভোর্স হয়ে গেল, কিভাবে ডিভোর্স দিতে পারলো, সাথে তো একটা মেয়েও ছিল। খুব খারাপ লাগতো যখনই যেখানে যেতাম আমাকে নিয়ে কথা বলতো যে মেয়েটা সব কিছুই ছেড়ে গেল, দেখ শ্বশুর শাশুড়ি সবাই স্বামীও ডিভোর্স দিয়ে দিল। মানে অন্য কিছু অনুষ্ঠানে গেলেও অনুষ্ঠান বাদ দিয়ে তারা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। হয়তো বা তাদের মনে হয় যে আমার কপালে লেখা আছে ডিভোর্স দিই। কোনো জায়গায় ভালো করে মূল্য পেতাম না, সবাই আমাকে ভালো চোখে দেখতো না। যদি আমার চাচাতো বোনদের বিয়ে হতো তাহলে আমাকে অন্য আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো, কারণ যদি জানতে পারে আমি ডিভোর্স দিই হয়তো বা তাদের বিয়ে হবে না। জানেন, এই কষ্টগুলো না সহ্য করা খুবই কঠিন, কিছুই বলতাম না, চুপচাপ শুধু মেয়েটার জন্য সব কিছুই সহ্য করে গিয়েছি। যদি আমার মেয়েটা না থাকতো হয়তো বা অন্য কোথাও গিয়ে আমি নিজে চাকরি করে নিজে খেতে পারতাম, কিন্তু মেয়েটাকে কোথায় রেখে যাব, কেই বা আমার মেয়েটাকে ভালো করে দেখবে, মাও তো চাকরি করে। ভাইয়ের বউটা তো এমনিতেই ওইখানে থাকে, সেটাই সহ্য করে না, আর মেয়েকে কিভাবে সহ্য করবে, কি করব ভেবে পাচ্ছি না। নিজের একটা ভুল সারা জীবনের যেন কান্না, নিজের সাথে সাথে নিজের মেয়েটার জীবনটাও নষ্ট করে দিয়েছিলাম। কে জানে যে মানুষটা আগে এরকম ভালো ছিল সে পরে এরকম হবে। যাই হোক, সবাই আমার জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন।